ধর্মীয় বিশ্বাস দ্বারা একটি জাতিকে কতটা বাজেভাবে কন্ট্রোল করা যায় আর কিভাবে একে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় তাই দেখানো হয়েছে এই ট্রান্স মুভিতে। আর যেহেতু ফাহাদ ফসিলের মুভি তাই নতুন কিছু আশা করবেন এটাই স্বাভাবিক, আর ঠিক তাই ঘটেছে এই মুভিতে। মুভিটা আমাদেরকে এক কঠিন বাস্তবতা শিক্ষা দেয়। আশা করি পুরো এক্সপ্লেন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল এক্সপ্লেনেশনে ঢুকে পড়ি। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিজু নামের এক ব্যক্তি রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। বিজু সমুদ্রের ধারে ছোট একটা বাড়িতে থাকতো তার ছোট ভাইয়ের সঙ্গে। সে ছিল খুব গরিব। দেখা যায় একদিন বিজু আয়নার সামনে দাঁড়িয়ে একটা মুচকে হাসি দেয় এবং নিজেকে মোটিভেট করতে থাকে আর বলতে থাকে, আমি অনেক অনেক খুশি, আমার কোনো দুঃখ নেই। অথচ একটু আগেই তার চেহারায় কষ্টের ছাপ ফুটে উঠেছিল। যাই হোক, বিজু আবার বাসা থেকে বের হয় কাজের উদ্দেশ্যে। এই লোকটা আসলে একজন মোটিভেশনাল স্পিকার। বিজুস মোটিভেশনাল জুস নামে একটি ক্লাস চালায় সে। ক্লাসে কোনো স্টুডেন্ট হয় না তার, কিন্তু তারপরেও সে থেমে নেই। বিভিন্ন জায়গায় নিজের প্রচারণার জন্য পোস্টার লাগায় সে। তো বিজু একদিন যখন ক্লাসে যাচ্ছিল তখন লিফটে কবিতা নামে এক মেয়ের সাথে পরিচয় হয় তার। সে সময় মেয়েটি অনেক ভয় পাচ্ছিল আর এই বিষয়টা বিজু বুঝতে পারে। সে সময় বিজু মোটিভেট করে এবং তাকে সাহস যোগায়। এ সময় বিজু কবিতাকে বলে তার ক্লাসে অ্যাটেন্ড করতে। সে যদি তার ক্লাস করে তাহলে সে এই ধরনের সমস্যা থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু কবিতা তাকে জানায় সে এই শহরেই থাকে না, কবিতা মুম্বাই থাকে। তো তারপরে বিজু চলে আসে একটা ছাদে। এখানে কিছু বৃদ্ধ লোকদের ব্যায়াম করানোর ট্রেনিং দেয় সে। ট্রেনিং শেষ হলে তাকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। এখানে সে ওয়েটারের কাজ করে। আসলে মোটিভেশনের কাজ তেমন একটা ভালো চলতো না, সেটার পাশাপাশি তাকে অন্য কিছু করতেই হতো। এরপর দেখা যায় বিজু কাজ শেষ করে বাসায় ফিরছে, কিন্তু ঘরে ঢুকে এসে দেখতে পায় তার ঘরে কারেন্ট নেই। কুন্দন মানে বিজুর ছোট ভাই কারেন্ট বিলের টাকা দিয়ে হোটেল থেকে খাবার এনে খেয়ে ফেলেছে। বিষয়টা বিজু বুঝতে পেরেছে। তাই সে কুন্দনকে এই সময় কিছুই বলে না, বরং উল্টা তাকে বলে, ভালোই হয়েছে, রোজ রোজ একই খাবার খেতে কারই ভালো লাগে বল। আসলে কুন্দনের মানসিক অবস্থা তেমন ভালো ছিল না, এই কারণে বিজু তাকে কিছুই বলতো না। সকালবেলা বিজু দেখতে পায় রান্নাঘরে গিয়ে কুন্দন তার জন্য নাস্তা বানাচ্ছে। কুন্দন হাতে ছুরি দেখে এ সময় বিজু অনেকটা ঘাবড়ে যায়। দ্রুত সে রান্নাঘরে গিয়ে গ্যাস বন্ধ করে দেয় এবং ওর হাতে থাকা ছুরিটা নিয়ে এসে একটা ব্যাগের মধ্যে রেখে দেয়। আসলে একবার কুন্দনের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং বিজুর মাথায় একটা হাতুড়ি দিয়ে বাড়ি মেরে বসেছিল সে। সেদিন মানুষজনে সে কুন্দনকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন থেকে তার ট্রিটমেন্ট চলছে। বলা যায় ছেলেটা মানসিক অস্থিরতায় ভুগছে। তো বিজু এরপর ব্যাগ নিয়ে চলে আসে তার রুমে এবং আমরা দেখতে পাই কুন্দনকে সে কিছু ওষুধ দিচ্ছে। এতে কুন্দন অনেকটাই রেগে যায় আর বিজুর গলা চেপে ধরে, কারণ সে আর এসব ওষুধ খেতে চায় না। এ সময় কুন্দনকে বিজু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করে, কিন্তু ছেলেটা যেতে না চাইলে সে একাই বাড়ি থেকে বের হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার বাড়িতে ফিরে আসে। কিন্তু বাসায় ফিরে সে ভাইয়ের একটা সুসাইড নোট দেখতে পায়, যেখানে লেখা ছিল, ভাই আমি চলে যাচ্ছি, আমাকে নিয়ে তোমার আর কষ্ট সহ্য করা লাগবে না। আমি জানি তুমি আমার জন্য অনেক করেছো, এখন আমি তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছি, তাই আমি তোমাকে এই ভয় থেকে মুক্ত করে দিলাম। ভাইয়ের মৃত্যুর পর বিজু কান্নায় ভেঙে পড়ে। এরপরে তার ভাইয়ের শেষকৃত্য করে সবকিছু গুছিয়ে সে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপর বিজু মুম্বাই শহরে চলে আসে এবং সেখানকার একটি বাসায় ওঠে, কিন্তু সে কিছুতেই তার ছোট ভাইকে ভুলতে পারে না। এরপরে আস্তে আস্তে বিজু ডিপ্রেশনে চলে যায়। কুন্দন যে ওষুধগুলো খেত আস্তে আস্তে সে এগুলো খেতে শুরু করলো, কিন্তু অতীত তার পিছু ছাড়ে না। এরপর দৃশ্যপট পরিবর্তন হয়ে কয়েক সপ্তাহ সামনে চলে আসে। দেখা যায় বিজু অনেকটাই স্থির হয়েছে আগের থেকে এবং একটি ডেলিভারি বয় হিসেবে কাজ করছে। এরকমই একদিন এক সিগন্যালে সে কবিতাকে দেখতে পায়। কবিতা আসলে একটি কোম্পানিতে জব করত। তার সঙ্গে দেখা হলে সে তাকে বলে, ম্যাডাম আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, আমার চাকরির একটা খুব প্রয়োজন। এ সময় কবিতা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা মাথায় রাখবো। এরপর কবিতা বাসায় চলে আসে আর বিজুর ভিডিওগুলো একটু ঘাটাঘাটি করতে শুরু করে এবং এরপর সে ভিডিওগুলো সুলেমান ডেভিড নামে একজনের কাছে পাঠিয়ে দেয়। সুলেমান বিজুর ভিডিওগুলো দেখে বলল, আরে আমরা তো একই খুঁজছিলাম। কবিতা এরপরে বিজুকে কল করে বলে, তোমার চাকরির ব্যবস্থা হয়ে গিয়েছে, একটু পরে সুলেমান নামে একজনের সাথে তুমি দেখা করবে। বিজু কথাগুলো শুনে বেশ খুশি হয়। এরপর রেডি হয়ে বেরিয়ে চলে আসে চাকরির বিষয়ে কথা বলতে। আইজাক থমাস এবং সুলেমান ডেভিড দুজনেই পার্টনার ছিল, একটি কোম্পানি চালাতো তারা। বিজুকে এই সময় তারা অনেক টাকার অফার দেয়, কারণ তাদের একটা কাজ করে দিতে হবে। তারা তাকে বলে, এই কাজটার জন্য তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে। কাজটা হলো তাকে একটা নেশাদ্রব্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই দুজনের মুখে অফারটা শুনে বিজু কিছুটা ঘাবড়ে যায়। ওর ঘাবড়ানোর অবস্থা দেখে সুলেমান বলে, তুমি যেটা ভাবছো সেটা নয়, এটা সেই নেশা নয়, এটা হচ্ছে ধর্মের নেশা। আমরা তোমাকে একজন পাদ্রী বানাবো, তুমি অনেক যশের মধ্যে স্টেজে পারফর্ম করবে এবং কিছু কেরামতি দেখে মানুষের বিশ্বাস অর্জন করবে। তারা তোমাকে ধীরে ধীরে বিশ্বাস করবে এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে শুরু করবে। আর এই কাজের জন্য তোমাকে প্রশিক্ষণ দেবে অ্যান্টনি। ওদের কথা শুনে প্রথমে বিজু রাজি না হলেও পরবর্তীতে সে 6 মাসের ট্রেনিং এ চলে আসে। ওইদিকে অ্যান্টনি খ্রিস্ট ধর্মের সকল খুঁটিনাটি শেখাতে থাকে, কিন্তু বিজুর মাথায় প্রথম দিকে কিছুই ঢুকছিল না। অবশেষে সে কিছু ধার্মিক ভিডিও দেখে পারফর্ম করা শিখে যায় এবং স্টেজ শো করার জন্য একেবারে প্রস্তুত হয়ে যায়। এরপর সেই দিনটা চলে আসে যেদিন বিজুর পারফর্ম করার কথা ছিল। সেদিন দেখা যায় বিজু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করতে থাকে। কিছুক্ষণের মধ্যে বিজু স্টেজে পৌঁছায়। সেদিন বেশ ভালোভাবে পারফর্ম করে বিজু। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়। বিজু আরেকটা শো
শোতে অ্যাটেন্ড করে, কিন্তু সে এবার তার কেরামতি দেখাতে শুরু করলো। অডিয়েন্সের মধ্যে এক জায়গায় সে ইশারা করে বসে এবং সেখানে গিয়ে সে এক মেয়ের পা ঠিক করে দেয়। বিজুর এই কাণ্ড থেকে সবাই ভাবতে শুরু করে তার মধ্যে হয়তো অলৌকিক শক্তি আছে, সরাসরি ঈশ্বর হয়তোবা তাকে সাহায্য করার জন্য পাঠিয়েছে। কিন্তু আসল বিষয় হলো এই ঘটনা সবই ছিল সাজানো। কিন্তু সেদিন বিজুর পারফরমেন্স এত বেশি ন্যাচারাল ছিল যে কেউ তাকে অবিশ্বাস করতে পারে না। দিন গড়িয়ে যায় এবং ধীরে ধীরে তার প্রচারণা বাড়তে থাকে। টিভিতে, মিডিয়াতে, সব জায়গাতেই শুধু বিজুর কথা বলা হয়। বাড়িতে বসেও মানুষজন তাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করে। আর যখন বিজু অনেক অন্ধভক্ত তৈরি হয় তখন সুলেমান ডেভিড একটা নতুন বুদ্ধি বের করে আরো বেশি টাকা কিভাবে কামানো যায়। তারা গ্লোরিয়া চার্জ নামে একটা চ্যারিটি ওপেন করে এবং বিজুর মাধ্যমে সবাইকে জানায় এখানে টাকা ডোনেট করতে। তারা অসহায়দের এখান থেকে টাকা সাহায্য করবে, কিন্তু পুরো বিষয়টাই হচ্ছে ফেক। সবাই টাকা কামানোর ধান্দা। তবে বহু মানুষ বিশ্বাস করে তবে চ্যারিটিতে অনেক বেশি টাকা জমা দিতে থাকে। দেখতে দেখতে এখানে যেন টাকার বৃষ্টি শুরু হয়। বিজুর লাইফও মুহূর্তের মধ্যে পাল্টে যায়। রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যায় সে। দেশ থেকে তার সুখ্যাতি বিদেশে ছড়িয়ে পড়ে এবং দেশের বাইরেও অনেক ভক্ত তৈরি হয় তার। অনেক বড় বড় কোম্পানি তাদের সঙ্গে পার্টনারশিপে চলে আসে শুধু বিজুর কারণে। তারপর একদিন দেখা যায় বিজু আয়নার সামনে দাঁড়িয়ে তার সফলতা তারিফ করছে। ঠিক এই সময় বিজুর পিএ এখানে আসে, বলে আগামীকাল একটা টেলিভিশন শোতে তাকে যেতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যায় অ্যান্টনি বিজুর কাছে এসে বলছে মিনিস্টার নাকি তাকে দেখা করতে বলেছে। কিন্তু বিজু এই সময় অ্যান্টনির প্রস্তাব সরাসরি নাকচ করে দেয়, কারণ সে বলে আগে ভক্ত পরে মিনিস্টার, বুঝেন বিষয়টা। তবে এই সময় আমরা একটা বিষয় খেয়াল করি, আমরা দেখতে পাই বিজু কিন্তু তখনও ওষুধ খাওয়া ছাড়েনি। তো যাই হোক, তারপর আমরা দেখতে পাই বিজু সেই শোতে অ্যাটেন্ড করেছে। এখানে মেথিও নামে এক লোক বিজুর ইন্টারভিউ নেবে। বিজু এসে সোফায় বসে পড়ে। শুরু হয় ইন্টারভিউ। প্রথম থেকে সবকিছু ঠিকঠাক এগুলেও মেথিও ধীরে ধীরে বিজুর পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে, যেমন বিজুর বিলাসবহুল লাইফস্টাইল, অর্থ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। প্রশ্নগুলো শুনে এবার বিজু একটু ঘাবড়ে যায়। অন্যদিকে মেথিও কৌশলে বিজ্ঞাপন বিরতি নিয়ে নেয়। ওইদিকে দেখা যায় বিজু অ্যাঙ্কারকে জিজ্ঞাসা করছে এটা কি লাইভ শো। মেথিও বলে জি স্যার। এন্টনি এবার রেগে যায় এবং বলে আগে বলেননি কেন যে এটা একটা লাইভ শো। মেথিও বলে আরে স্যার টেনশন নিচ্ছেন কেন, আমি শুধু জনগণের প্রশ্নগুলো করছি। তো দেখা যায় বিজু আবার শো থেকে উঠে ওয়াশরুমে চলে আসে। আর এখানে এন্টনি এসে বিজুর উপর রাগ করে, কারণ একটাই, বিজু যদি উল্টাপাল্টা কিছু বলে দেয় তবে তাদের টাকা কামানোর ধান্দা বন্ধ হয়ে যাবে। এই সময় সে বিজুকে আরো কিছু হুমকি দেয়। সে বলে তুমি যদি গর্বর কিছু বলে ফেলো তাহলে সুলেমান আর ডেভিড তোমাদের ছাড়বে না। তো যাই হোক, এরপর দেখা যায় বিজু আবার শোতে এসে পড়েছে এবং মেথিও এবার আরো বেশি বেশি প্রশ্ন করা শুরু করেছে। তবে বিজু এবার যেন কিছুটা প্রস্তুত হয়ে এসেছে। সে মেথিওকে বলে তুমি কিন্তু প্রশ্নগুলো আমাকে করছো না, বরং ঈশ্বরকে করছো, আমি তার বার্তা বাহক, বুঝে নিও কিন্তু। এ সময় মেথিও বলে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই, আপনি আপনার ঈশ্বরকে বলুন কিছু একটা করে আমাদেরকে অবাক করে দিতে। ওর কথা শুনে বিজু এবার একটু অভিনয় করে বলে এই ঈশ্বর, এই পাপী বান্দা তোমার ব্যাপারে সন্দেহ আছে, তুমি তাকে শাস্তি দাও। এই বলে বিজু মেথিওকে একটু হেঁটে দেখাতে বলে। অবাক করার বিষয় হলো মেথিও উঠে দাঁড়িয়ে হাঁটতে যাবে, ঠিক কোনো এক কারণে সে পড়ে যায়। যাই হোক, এর পরের দৃশ্যটা সেখানে চলে আসে সুলাইমান ও ডেভিডের কাছে। দেখা যায় বিজু তাদের সাথে দেখা করতে এসেছে। বিজুকে দেখে অনেক রেগে যায়, কারণ তারা ভাবে বিজুর জন্য সবকিছু ফাঁস হয়ে যাচ্ছিল। কিন্তু বিজু কনফিডেন্সের সাথে তাদের জানায় আরে স্যার ভাববেন না, আমি সব সামলে নিয়েছি। তো তাদের কথাবার্তা যখন হচ্ছিল ঠিক তখন খবরে একটি ব্রেকিং নিউজ দেওয়া হয়। মেথিও আসলে কোনো অলৌকিক শক্তির প্রভাবে পড়ে যায়নি, বরং বিজু একজনকে টাকা দিয়ে মেথিওর জুসের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিয়েছে, যার ফলে মেথিও অসুস্থ হয়ে পড়েছিল। তো শেষ পর্যন্ত দেখা যায় বিজুর ভণ্ডামি প্রকাশ পেয়ে যায়। এসব দেখে তার অনেক রাগারাগি করে বিজুর সঙ্গে এবং এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় মারামারি। সুলেমান একটা স্টিক নিয়ে বিজুর মাথায় জোরে আঘাত করে বসে, আর বিজুর মাথা ফেটে রক্ত পড়তে থাকে। ওকে শেষ পর্যন্ত দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে জানায় 24 ঘন্টার আগে কিছু বলা যাবে না। ওদিকে অ্যান্টনিকে দেখা যায় সব শো পিছিয়ে দিতে। 24 ঘন্টা পার হলেও বিজুর কোনো হুঁশ নেই। বলে ডেভিড অ্যান্টনিকে বলে তাকে আইসিইউ থেকে বের করে আনতে আর ওর ভক্তদেরকে বলে দিতে যে ঈশ্বর বিজুকে সঙ্গে করে নিয়ে গেছে। এই সময় কয়েকজন লোককে বিজুকে নিতে আসতে দেখা যায়, আর ঠিক তখনই বিজুর হুঁশ ফিরে আসে। বিষয়টা জানতে পেরে অ্যান্টনি দৌড়ে ভিতরে যায় আর দেখতে পায় বিজু একদম পাল্টে গিয়েছে, সে পাগলের মতো আচরণ করছে। এ সময় বিজু অ্যান্টনিকে বলে ওরা কোথায়, ওদের সাথে আমার বোঝাপড়ার ব্যাপার আছে, আমাকে নিয়ে চলো ওদের কাছে। অ্যান্টনি এরপর সুলেমান ও ডেভিডের কাছে বিজুকে নিয়ে যায়। আর এখানে আমরা বিজুকে এক ভিন্ন রকমের লোকে দেখতে পাই। বিজুকে বলে এতদিন যেভাবে চলে এসেছিল এখন আর তেমনটা চলবে না, প্রফিটের 80% আমি রাখবো আর তোরা পাবে 20%। বিজুর মুখে এই ধরনের কথা শুনে ডেভিড রেগে গিয়ে বিজুকে মারতে গেলে উল্টো বিজু ওকে মেরে মাটিতে ফেলে দেয়। এই সময় অ্যান্টনিও কিছু বলতে গেলে তাকেও ধাওয়া করে সে। তো এরপরে দৃশ্যপট পরিবর্তন হয়ে চলে আসে ডাক্তারের চেম্বারে। ডাক্তার জানায় মাথায় আঘাত পাওয়া আর বিজু যে ওষুধগুলো খাচ্ছিল এই দুটা সংমিশ্রণে ওর ব্রেন ড্যামেজ হয়ে গিয়েছে। বিজুর অবস্থা দেখে এরপর ডেভিড ইন্থা নামে এক মেয়েকে অ্যাপয়েন্ট করে বিজু অভিনয় করছে কিনা এটা পরীক্ষা করার জন্য। এই সময় তাকে সে বলে দেয় বিজুর কাছাকাছি থেকে সবসময় ওর উপর নজর রাখতে। এরপরই দেখা যায় ইন্তার বিজুর পিএ এসেছে তার রুমে চলে আসে। বিজু ওকে শিডিউল শোনায় এবং এরপর চলে আসে একটা মিটিং এ। সবাই বিজুর এই সময় অনেক প্রশংসা করে, কারণ গতবার তার আইডিয়াতে ওদের অনেক লাভ হয়েছে। কিন্তু বিজু এবার অনেক বাজে একটা আইডিয়া দেয় যেটা তাদের পছন্দ হয় না। এবার বিজুর একটু মন খারাপ হয়ে যায় আর ইন্তারকে জিজ্ঞাসা করে কি আইডিয়া ভালো
হয়নি। ইন্তার এবার বিজুর কথায় হাতে হা মিলিয়ে দেয়। অনেক সুন্দর আইডিয়া দিয়েছেন স্যার, সে বলে। বিজু এবার ইন্তারকে ট্রাস্ট করতে শুরু করে। ইন্তারও সবসময় বিজুর দিকে লক্ষ্য রেখে যেত। ইন্তার দেখতে পায় বিজু সবার সামনে খুশি থাকলেও ভিতরে ভিতরে আসলে সে অনেক দুঃখী। যাই হোক, এরপর আমরা দেখতে পাই বিজু ধীরে ধীরে ইন্তারকে পছন্দ করতে শুরু করেছে। এভাবে চলতে থাকে। আর একদিন বিজু একটা স্টেজ শোতে চলে এসেছে। এখানে বিজু ওভার কনফিডেন্সে একদিকে ইশারা করে, কিন্তু সেখান থেকে বের হয়ে আসে মেথিও একজন পঙ্গু ব্যক্তিকে নিয়ে। বিজু আবার বুঝতে পারে মেথিও হয়তোবা তাকে ফাঁসানোর জন্য আবারও ফাঁদ পেতেছে। তাই সে এবার একটা মোটা স্টিক নিয়ে হুইল চেয়ারে বসে থাকা লোকটির মাথায় যে মারতে যাবে, ঠিক তখনই লোকটা উঠে ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় বিজুর লোকেরা মেথিওকে মেরে তাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে একটা নতুন চরিত্রকে দেখানো হয় আমাদেরকে, যার নাম থমাস। থমাসের মেয়ে অনেক অসুস্থ, কিন্তু সে ডাক্তারের কাছে নিয়ে যাবার পরিবর্তে এসেছে বিজুর কোম্পানির তেল এবং অন্যান্য ওষুধ কিনতে। থমাসের স্ত্রী তাকে বলেছে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু তার বিজুর উপর অটুট বিশ্বাস রয়েছে। যাই হোক, এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায় আর বিজুর অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে। ইন্টার একদিন বিজুর ওষুধগুলো সার্চ করে জানতে পারে এই ওষুধগুলো মানুষ অতিরিক্ত সেবন করলে তার মস্তিষ্কের বিকৃতি ঘটে এবং সে হেলুসিনেশনে ভুগতে থাকে। ইন্টারের এগুলো দেখে অনেক মন খারাপ হয়ে যায় এবং সে বিজুর কাছে গিয়ে কিছু বলতে চায়, কিন্তু ভিতরে বিজু সে থমাসের সাথে কথা বলছিল। আসলে লোকটা তার মৃতপ্রায় মেয়েটার বিষয়ে তার সাথে কথা বলছিল। এই সময় থমাস অনেক কান্না করতে থাকে, কারণ সে তার মেয়েকে চোখের সামনে মরে যেতে দেখছে। এরপর আমরা দেখতে পাই ইন্টার ডেভিড সুলেমানকে সবকিছু বললে তারা ইন্টারকে বলে, ঠিক আছে, তাহলে তোমার কাজ শেষ, এবার তুমি চলে যেতে পারো। এরপর আমরা দেখি থমাস বাড়ি ফিরে দেখে তার মেয়ে আর বেঁচে নেই। মেয়ের লাশ কফিনে থাকা অবস্থাও থমাসের কোনো রিয়েকশন কাজ করছে না, কারণ সে ভিতরে ভিতরে অনেকটাই ভেঙে গিয়েছে। এরপরে মেয়ের লাশটিকে কবরে নামানো হয়। কিছুক্ষণের মধ্যেই কবর থেকে মেয়ের লাশ বের করে কাঁধে নিয়ে দৌড়ে চলে আসে বিজুর কাছে। বিজু মেয়েটিকে দেখে সত্যি যেভাবে কেরামতি দেখাতো সেইভাবে আচরণ করতে থাকে, কিন্তু সেই সময় সেখানে অ্যান্টনিও তার লোকজন চলে আসে। অ্যান্টনি বিজুকে বলে মেয়েটি মরে গিয়েছে। তারপর বিজুকে অ্যান্টনিও সেখান থেকে নিয়ে আসতে থাকে আর থমাস মেয়েটিকে নিয়ে দৌড়াতে থাকে বিজুর গাড়ির পেছনে পেছনে আর বলতে থাকে, আমার মেয়েকে ভালো করে দিন, এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারেন না। কিন্তু বিজু শুধু অবাক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। তো এর পর দিন বিজু গাড়িতে করে যাওয়ার সময় ওর কাছে একটা কল আসে। কলটা করেছে ইন্তার। ইন্তার বলে, আমি তোমার সাথে একটা কথা বলতে চাই। একথা শুনে বিজু ইন্তারের বাড়ির দিকে রওনা হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগে সেখানে ডেভিড ও সোলেমান উপস্থিত হয়। তারা ইন্তারের এ সময় কি করে এটা আর আমাদেরকে দেখানো হয় না। ওদিকে কিছুক্ষণ পর বিজু চলে আসে এবং ইন্তারের দরজায় বেল বাজাতে থাকে, কিন্তু এক ওয়াচম্যান ওকে এসে বলে, স্যার আপনি কাকে খুঁজছেন? বিজু এ সময় ইন্তারের নাম বলে। ওয়াচম্যান তাকে জানায় এখানে ইন্তার নামে কেউ থাকে না। কথাটা শুনে বিজু অবাক হয়ে যায়। এরপর সে সোজা অ্যান্টনির কাছে চলে আসে। ওর কথার জবাবে অ্যান্টনি তাকে বলে, তুমি কোন ইন্তারের কথা বলছো? ইন্তার নামে কেউ নেই। এই সময় বিজু রেগে যায় আর বলে, তোদের সবাইকে আমি দেখে নেবো, তোরা গেম খেলছিস আমার সাথে। যাই হোক, বিজু এবার রাগ দেখিয়ে চলে আসে থমাসের বাড়িতে। থমাসের পায়ে ধরে তার কাছে ক্ষমা চায়, কারণ প্রিয়জন হারানোর যন্ত্রণা বিজুর থেকে ভালো আর কি বা জানবে। বিজু ওর কোম্পানির সব গোপন কথা ফাঁস করে দেয় থমাসের কাছে। তারপরে দৃশ্যপটটা পরিবর্তন হয়ে চলে আসে পরের দিন সকালে। বিজু আবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করছে আর নিজের জন্য একটা ভিডিও তৈরি করছে যে সে নিজের সকল গোপনীয়তা উল্লেখ করেছে। ডেভিড আর সুলেমানের কুকর্ম এই সময় ফাঁস করে দেয় সে, আর ভিডিওটি শুতে যাওয়ার আগে মেথিওর কাছে পাঠিয়ে দেয়। মেথিও একজনকে বলে সবকিছু রেডি করে রাখবে, আমি বললেই ভিডিওটা পাবলিক করে দিবে। এরপর আমরা দেখতে পাই বিজু ওষুধ খেয়ে অনেক জোশ নিয়ে স্টেজে উঠেছে এবং হাজার হাজার মানুষের সামনে পারফর্ম করতে শুরু করেছে। অন্যদিকে মেথিওর মনে লোভ চলে আসে। সে ডেভিড ও সুলেমানকে ফোন করে বলে, তোমাদের গোপন তথ্য আমার কাছে আছে, তোমরা এতদিন যে সবকিছু করেছো, আমাকে যদি 5 কোটি টাকা এখনই না দাও তাহলে এগুলো আমি সব ফাঁস করে দেবো। মেথির কথা শুনে ডেভিড আর সুলেমান শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। মেথু টাকা নিতে গাড়িতে করে বের হয়, কিন্তু রাস্তায় তাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় ডেভিড। কিন্তু মারা যাওয়ার আগে মেথিও ফোন করে ভিডিওটি পাবলিক করে দিতে বলে আর মুহূর্তে ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাই অ্যান্টনির খবর শুনে যখন বিজুকে থামাতে যাবে, ঠিক তখনই সিঁড়িতে হার্ট অ্যাটাক করে মারা যায় সে। তখন থমাস একটা অস্ত্র নিয়ে সুলেমান আর ডেভিডের কাছে চলে আসে। এদের দুজনকে খুব নির্মমভাবে হত্যা করেছে। এরপর আমাদেরকে দেখানো হয় বিজু পুলিশের কাছে স্যালেন্ডার করে এবং সব দোষ স্বীকার করে নেয়, কিন্তু আদালত বিজুর মেন্টাল কন্ডিশনের কথা জানতে পেরে তাকে মানসিক হাসপাতালে ট্রিটমেন্ট নিতে পাঠিয়ে দেয়। বিজু 2 বছর সেখানে ট্রিটমেন্ট নেয় এবং একসময় সুস্থ হয়ে ছাড়া পেয়ে যায়। বিজুর কাছে আন্তার কিছু চিঠি পাঠিয়েছিল এরই মধ্যে, সেখানে আন্তার উল্লেখ করেছিল তাকে কোথায় পাওয়া যাবে। এরপর দৃশ্যপটটা পরিবর্তন হয়ে চলে আসে নেদারল্যান্ডে। বিজু এখানে চলে এসেছে আন্তারকে খুঁজতে। আমরা দেখতে পাই এই সময় এদিক সেদিক সে আন্তারকে খুঁজতে থাকে আর একসময় একটা বারে তাকে পেয়ে যায়। এই সময় আন্তার যখন দৌড়ে এসে বিজুকে জোরে ধরতে যাবে, ঠিক তখনই মুভিটা শেষ হয়ে যায় আর এই সময় একটা কাজ ভাঙা শব্দ শুনতে পাই। এই ছিল গল্পের মূল স্টোরি। গল্পের শেষের সিনে আমরা দেখতে পাই যে সে আন্তারকে খুঁজে পেয়েছে। হতে পারে এটা তার হেলুসিনেশন, সবকিছু তার কল্পনা, কিন্তু কোনো কাছের জিনিস পরে ভেঙে যাওয়াতে তার কল্পনাও ভেঙে যায়। এভাবে মুভিটা শেষ হয়ে যায়। সব মিলিয়ে গল্পটা কেমন ছিল এটা জানাতে ভুলবেন না। আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।